আমি জানতাম নিলামের খবর দেখলেই তুই ফিরবি, তাই আগেই পুরো নাটকটা সাজিয়ে রেখেছিলাম। রুটিকে এভাবেই কথা শোনাতে থাকে দীপ। লাবণ্যস কোম্পানির নিলামের খবর বাজারে ছড়িয়ে পড়তেই চৌধুরী বাড়িতে শুরু হয় নতুন টানাপড়েন। আদিত্যর ভুল বুঝে দূরত্ব তৈরি হলেও সুদীপার সহজে হাল ছাড়ার মেয়ে নয়। অপমান সহ্য করেও সে বুঝে উঠতে চেষ্টা করে আদিত্য সেদিন রেস্তোরাঁ থেকে কেন হঠাৎ বেরিয়ে গেল, তার চোখে জলই বাইল কেন, আর ঠিক কোন ঘটনাটা তাকে এতটা আহত করেছিল। অভিমানে চুপ থাকলেও নিজের পরিচয় ও অস্তিত্ব প্রমাণের লড়াই থেকে পিছু হটার মানুষ নয় সুদীপা। তাই পরমাকে সঙ্গে নিয়ে ঠিক করে লাবণ্যস কোম্পানিটাই তারা কিনবে। ঠিক সেই সময় নিলামের বিজ্ঞপ্তি চোখে পড়ে রুডিরও। সেনগুপ্ত বংশের অস্তিত্ব এখনও আছে কিনা, কে কোথায় আছে, সবই জানার কৌতূহল তার মধ্যে তীব্র হয়ে ওঠে। অন্যদিকে মুম্বাইতে থাকা জয়ের ছেলে দীপ সেই বিজ্ঞপ্তি দেখে চমকে যায়। বহুদিন কলকাতায় না থাকা দীপ সিদ্ধান্ত নেয় এই নিলামের দিন সে ফিরবেই, কারণ লাবণ্য শুধু একটি কোম্পানি নয়, তার রক্তের সঙ্গে জড়িয়ে থাকা উত্তরাধিকার। নিলামের দিন হলে কি, রুডি পর টাকার অঙ্ক দেখিয়ে কৌশলে কোম্পানিটি নিজের নামে তুলে নিতে যায়। সুদীপা পরমা হতাশ হয়ে পড়লেও কিছু বলার আগে সেখানে হাজির হয় আসল ঝড়, দীপ সেনগুপ্ত। রুদ্রমূর্তি নিয়ে দীপ চিৎকার করে জানিয়ে দেয় এই নিলাম মারা যায় না, লাবণ্যসীর রক্তধারা এখনো বেঁচে আছে, আর সে আমি, লাবণ্যের একমাত্র উত্তরাধিকারী। তার কথায় হলঘর থমকে যায়। রুডির মুখের রং পাল্টে যায় মুহূর্তে। আরও এগিয়ে এসে দীপ চোখে চোখ রেখে বলে, কি হলো রুডি রায়, ভাবনি তো আমি ফিরব? তোমার সব সাজানো খেলা শেষ। তোমার আসল পরিচয় এখানে সবাই না জানলেও আমি জানি, আর ভুলবেও না। দীপাকে সামনে দেখে রুডির বুকের ওপর যেন পাহাড় নেমে পড়ে। তার সব পরিকল্পনা ভেস্তে যেতে থাকে। আর ঠিক তখনই পেছন থেকে এগিয়ে আসে দীপা। রুডিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে মৃদু হেসে বলে, আমি জানতাম নিলামের খবর দেখলেই তুই ফিরবি, তাই আগেই পুরো নাটকটা সাজিয়ে রেখেছিলাম। এবার মুখোশ খোলার সময়। লাবণ্যের আসল উত্তরাধিকারী ফিরে এসেছে। এটাই হবে রুডির জন্য সবচেয়ে বড় ধাক্কা। তো বন্ধুরা, তোমরা এটাই চাও যে যুগ যুগ ধরে চলে আসা রুডির এই নোংরা খেলাটা এভাবেই শেষ হোক? কমেন্ট করে জানাও তোমাদের মতামত। ধন্যবাদ।